দ্রবণের এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিও আমি যে তৈরি করছি সেটা আজকে পড়ব আমরা দ্রাব্যতা নিয়ে। বিষয়টা হচ্ছে দ্রাব্যতা, দ্যাট ইজ সলিউবিলিটি। দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যটা আমরা জানি একটা এককবিহীন রাশি, যেটা সাধারণভাবে আমরা যেটা পড়ে এসেছি যে আমরা জানি দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক, দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক। একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই পদার্থের দ্রাব্যতা বলে। তার মানে এখানে যে আমি দ্রাব্যতার বিষয়টা আমরা যেটা বললাম, 1 নম্বর হচ্ছে দেখো দ্রাব্যতার কী কী জিনিস এখানে কী কী রাখছি, নির্দিষ্ট উষ্ণতায় বলেছি। এই যে 100 গ্রাম দ্রাবকে এই কথাটা বলছি, তারপরে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের কথা বলতে পারি। আর একটা কি, কোনো একটা দ্রাবের কথা আমরা কিন্তু বলছি। দেখো সংজ্ঞায় কি বললাম, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত হতে পারে। তার মানে কোনো একটা পার্টিকুলার দ্রাবের কথা আমরা ভাবছি, কারণ প্রত্যেকটা দ্রাবের দ্রবীভূত হওয়ার, আমরা যদি দ্রাবকটা জলও ধরে নিই, প্রত্যেকটা দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা কিন্তু বিভিন্ন। তাই একটা নির্দিষ্ট দ্রাবের কথা বলবো আমরা। আর কি তৈরি করবে, দ্রবণটা কীরকম হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, তার মানে সেই দ্রবণে আমি আরও দ্রাব যোগ করলে, ওই উষ্ণতা স্থির রেখে যদি আমি আরও দ্রাব যোগ করি, তাহলে সেই অতিরিক্ত দ্রাবটা ওতে দ্রবীভূত হবে না। সেটা আমি আসছি যে ওইটা হবে না ওখান থেকে থিতিয়ে পড়ে, সেটা আমি পরে আসছি। মোট কথা, যে পরিমাণ আমি দ্রাব ওই নির্দিষ্ট উষ্ণতায় আরও যোগ করব, সম্পৃক্ত হয়ে যাওয়ার পর সেটা নিচে থিতিয়ে থাকবে। এই বিষয়গুলোর ওপর নির্ভর করে দ্রাব্যতাটা তৈরি হয়েছে। এখন আমি এখানে বললাম যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক মানে 100 গ্রাম, এটা সাধারণভাবে সংজ্ঞা হিসেবে বলা হয়। কিন্তু এইটা সবসময় নির্দিষ্ট পরিমাণ 100 গ্রামটা নাও ধরা হতে পারে। মূল বিষয়টা দ্রাব্যতার উপর নির্ভর করে এই সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। আর নির্দিষ্ট দ্রাবের কথা সেটা তো থাকবেই, আর উষ্ণতাটাও থাকবে নির্দিষ্ট। আর এই নির্দিষ্ট পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ হবে, কিন্তু সেটা সবসময় 100 গ্রাম ধরে নাও ভাবা হতে পারে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ হবে। এই অবস্থায় ধরো দ্রাবের যে গাঢ়ত্ব, তাকে আমরা সাধারণত দ্রাব্যতা এই কথাটা ব্যবহার করে থাকি। দ্রাব্যতা একটা বিষয় হলো যার কোনো একক নেই, সাধারণভাবে আমরা যেটা পড়ে এসেছি। কিন্তু আরেকটু বড় সেন্সে যদি ভাবি, তাহলে দেখব কি, দ্রাব্যতা হচ্ছে একটা কনসেন্ট্রেশন বোঝায়, গাঢ়ত্ব বোঝায়, যেটা ওই নির্দিষ্ট উষ্ণতাতে ওই দ্রাবকের মধ্যে যতটা দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সেই জন্য অনেক সময় সেই দ্রাব্যতাটাকে তার একটা একক ব্যবহার করা হয়, যেহেতু গাঢ়ত্ব বলছি, তাই সেটাকে মোল পার লিটার করা হতে পারে, মোল পার লিটার, বা গ্রাম পার লিটার করা হতে পারে, বা কখনো কখনো এটাকে আমরা মোল ফ্র্যাকশন, অর্থাৎ যেটাকে বলছি মোল ভগ্নাংশ আকারেও কিন্তু ব্যবহার করতে পারি। এই তিনটে ভাবেই আমরা দ্রাব্যতাটাকে আমরা ব্যবহার করতে পারি, তাকে এক্সপ্রেস করতে পারি। তাহলে দ্রাব্যতাটাকে ব্রড সেন্সে আমরা কী ভাববো না, একটা গাঢ়ত্ব, যে গাঢ়ত্বটা হয়েছে কি সম্পৃক্ত দ্রবণ তৈরি হওয়ার পর দ্রাবের গাঢ়ত্ব কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে। যেমন এখানে গ্রাম পার লিটার, তার মানে 1 লিটারের মধ্যে কত মোল আছে, কত মোল দ্রবীভূত হয়ে সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। এটা যেমন গ্রাম পার লিটার
1 লিটারের মধ্যে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়ে এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। দ্রাব্যতাটা নির্ভর করছে এইগুলোর ওপরই, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, নির্দিষ্ট পরিমাণ দ্রাব্য, এবং কন্ডিশনটা হতে হবে সম্পৃক্ত দ্রবণ। এটা কন্ডিশন। যখন দ্রাব্যতাটা আমি যখন তৈরি করছি, দ্রাব্যতা যখন আমি মাপছি, তখন কন্ডিশনটা কি না সেই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হতে হবে। এইগুলো হলো কন্ডিশন। আবার এই দ্রবণের কথায় বলতে গেলে আমরা একটা জিনিস ভাবি যে কোনো পদার্থ যে কোনো দ্রাবকে দ্রবীভূত হয় না, মোটামুটি দ্রবীভূত হওয়ার একটা নেচার আছে, টেন্ডেন্সি আছে। সেটা কীরকম আমরা জেনেছি ইতিমধ্যে, যে পোলার দ্রাবক আর নন পোলার দ্রাবক। এই পোলার দ্রাবক আর নন পোলার দ্রাবকের মধ্যে পোলার কোনটা, আমরা সাধারণত খুব সহজ একটা উদাহরণ, জলকে আমরা পোলার দ্রাবক হিসেবে বিবেচনা করে থাকি। কারণ কি, এই প্রসঙ্গে একটুখানি আমরা রিক্যাপ করি যে জল H2O, হাইড্রোজেন, এটা অক্সিজেন, এদিকটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, ফলে দুটো পোল তৈরি হয়েছে, এটা নেগেটিভ পোল, এটা পজিটিভ পোল। তা সেই পোলটাকে আমরা এটাকে যদি একটা পরমাণু, একটা যদি অনুর আকারে এরকম গোলাকার একটা জিনিস ভাবি, গোলাকার বলবো না, ডাম্বেল শেপের বলবো, ওভাল শেপের, প্র্যাকটিক্যালি ওভাল শেপের একটা জিনিস যদি ভাবি এরকম করে, তার একদিকটা ডেল্টা মাইনাস, একটা প্রান্ত হচ্ছে ডেল্টা প্লাস। এই ধরনের অণু যদি দ্রাবকে থাকে, অর্থাৎ এই ধরনের অণু দিয়ে যদি দ্রাবক তৈরি হয়, তাহলে তাকে বলবো পোলার দ্রাবক। পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবক। আর যদি এরকম কোনো পোল তৈরি না হয়, পোল মিন্স মেরু, অর্থাৎ এটা চুম্বক থেকে এসছে, একটা এখানে নেগেটিভ পোল, পজিটিভ পোল, এরকম যদি দুটো পোল তৈরি না হয়, তাহলে সেটাকে বলবো নন পোলার দ্রাবক। যেমন ধরো বেনজিন C6H6, এর কোনো পোলারিটি নেই, এর কোনো দিকে সব দিকেই সমানভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এই যে দ্রাবকের অণু, সেইটা কিন্তু নন পোলার দ্রাবক। এখন আমরা জানি যে লাইক ডিজলভ লাইক, অর্থাৎ পোলার দ্রাবকে পোলার অণু দ্রবীভূত হয়। যেমন লবণ NaCl একটা পোলার, এটা কী করলাম, এটা Na প্লাস আর Cl মাইনাস। অ্যাকচুয়ালি NaCl আমরা লিখলেও ওটা কিন্তু NaCl এর কঠিনের মধ্যে এটাও কিন্তু মাইনাস আকারে, প্লাস মাইনাস আকারেই কিন্তু বিরাজ করে, এবং একটার পাশে যে একটা মাইনাস আছে এরকম নয়। আমরা NaCl এর গঠন সম্বন্ধে মোটামুটি রাফলি যেটা বলবো, সেটা ফার্স্ট চ্যাপ্টারটা আমি পড়াবো যখন তখন হবে, যে একটা Na প্লাসের চারিদিকে 6টা Cl মাইনাস থাকে। ধরুন একটা Na প্লাসের পাশে যে একটা Cl মাইনাস থাকে এরকম নয়, উল্টো দিকটাও তাই, একটা Cl মাইনাসের চারিদিকে 6টা Na প্লাস থাকে। তো এইভাবে 1:1 অনুপাতে তারা উপস্থিত, তারা কিন্তু অণু আকারে থাকে না, অণু ফরমেশনে থাকে না, NaCl আকারে থাকে না, ওটা থাকে Na প্লাস Cl মাইনাস আকারে। তো সুতরাং এরা হচ্ছে পোলার, এরা চার্জ। তা এদেরকে এরা যখন এইরকম চার্জ আয়ন মাত্রই কিন্তু যে আয়নীয় যৌগ মাত্রই কিন্তু এই ধরনের তাদের গঠনটা থাকে, তারা অণু আকারে থাকে না, তারা প্লাস মাইনাস এরকম আয়নের সমন্বয়ে তৈরি। এবং তাদের যে গঠন, তাদের প্রত্যেকটা গঠনের একটা ল্যাটিস পয়েন্ট থাকে, সেই ল্যাটিস পয়েন্টে মানে তাদের অবস্থানটা একটা জায়গায় থাকে, সবগুলো একটা বিভিন্ন জায়গায়, এখানে একটা, এগুলো হচ্ছে একটা ল্যাটিস পয়েন্ট, তারা যেখানে থাকে এর ভেতরে থাকে। কারো ক্ষেত্রে এটা তো আমি 8টা দিলাম, খুব সিম্পল কিউব। এগুলোর মধ্যে একটা যে ফেস আছে, 6টা যে ফেস আছে, ফেসের মধ্যিখানে থাকতে পারে একটা করে, ঠিক বডিতে থাকতে পারে একটা করে, একটা থাকতে পারে বডি সেন্টার আর কি, বডির সেন্টারে একটা থাকতে পারে। বিভিন্ন আয়নীয় যৌগের গঠন বিভিন্ন রকম হয়, সেই বিভিন্ন রকম হওয়ার জন্যে তাদের কিন্তু অবস্থানটা, এটা কিন্তু ফিক্সড একটা জায়গা। ওরা যখন কঠিন অবস্থায় থাকে, এই আয়নগুলো তাদের ফিক্সড নির্দিষ্ট একটা জায়গা থাকে। যদি তাপ দিই, তখন সেই আয়নগুলো মোবাইল হয়, অর্থাৎ চলমান হয়। মোবাইল হয় মানে চলমান হয়। সেই চলমান যখন হয়, তারা তখন কিন্তু চার্জ বহন করে, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে। আর যখন তারা ফিক্সড থাকে, এরকম এগুলো যখন কঠিন অবস্থায় ফিক্সড থাকে আয়নগুলো, তারা
আয়নগুলো সচল হয় না বলে চার্জ পরিবহন করতে পারে না। তো যাই হোক, তাই সর্ব অবস্থাতেই এরা কিন্তু প্লাস মাইনাস আকারে থাকে। তাই কঠিন NaClকে আমি যদি জলে দিই সেটা কিন্তু ভুলে যাবে। কিন্তু NaClকে যদি আমরা পোলার দ্রাবক অর্থাৎ এই C6H6 যদি বেনজিনে দিই সেটা কিন্তু দ্রবীভূত হবে না। এই যে যখন রান্না করা হয় তেলেতে কিন্তু নুন দিলে সেটা গুলবে না, তাতে জল দিতে হবে। জল উপস্থিত থাকলে তবে তেলটা থাকলেও তাতে গুলবে না, গুলবে কিসে? জলেতে। ঠিক আছে, তা এটা হচ্ছে লাইক ডিজলভস লাইক, যে যেগুলো আয়নীয় যৌগ সেটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, যেটা অআয়নীয় যৌগ সেটা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন আয়োডিন একটা অআয়নীয় যৌগ, এটা আয়ন দিয়ে তৈরি হয়নি, তাই সেটা এরকম বেনজিন মতনের দ্রাবকে দ্রবীভূত হবে। কার্বন ডাইসালফাইড CH2 এটা বেনজিন দ্রাবকে দ্রবীভূত হবে। ঠিক আছে, এখন আমি এখানে একটা জিনিস এবার বলি যে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবার পরও যদি আমরা দ্রাব যোগ করি তাহলে কি হবে? একটা দ্রবণ সম্পৃক্ত হয়ে গেছে, তারপরেও আমরা সেখানে দ্রাব যোগ করছি, তাহলে কি হবে? এটা পাত্র, এখানে জল নিয়েছি, জলে একটু চিনি যোগ করেছি, চিনি যোগ করে নাড়ানো হচ্ছে। এক সময় দেখা গেল কি যে নিচে কিছুটা একটা নির্দিষ্ট উষ্ণতায়, ঘরের উষ্ণতায় রাখা আছে, উষ্ণতাটাকে আমরা চেঞ্জ করব না। তো এখানে দেখা গেল চিনিটা কিছু এখানে জমা হয়েছে। আমি কালো দিয়ে আঁকছি বলে চিনিটা কালো নয়, এটা বোঝানোর জন্য আলাদা করে কালো রং কালার, মানে দুটো কালার আলাদা করার জন্য আমি করেছি। তো এখানে চিনিটা ওখানে থিতিয়ে পড়েছে। এখন এইখানে যে ঘটনাটা ঘটে সেটা আমরা দেখব। উষ্ণতার পরিবর্তন না করলে এই পরিমাণটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে একটা গতিশীল অবস্থার সৃষ্টি হয়। কীরকম না, এখান থেকে সবসময়তেই কিছু অণু দ্রবণে যায়, আবার দ্রবণ থেকে কিছু অণু এখানে থিতিয়ে পড়ে। সবসময়তেই এটা হয় যে যেগুলো থিতিয়ে পড়েছে তার থেকে সবসময়তেই কিছু অণু ডিজলভ হয়, আবার কিছু ডিজলভড অণু সেটা আবার থিতিয়ে পড়ে। এইভাবে একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হয়। সেই গতিশীল সাম্যাবস্থাটাতেই কিন্তু কেলাস তৈরি হয়, এটাকে কেলাসনও বলে। এটা এই নয় যে যেটা আছে সেটা ফিক্সড। তা এই যে সাম্যাবস্থা, দ্রাবক প্লাস দ্রাবক, এটা একটা গতিশীল সাম্যাবস্থা, এটা হচ্ছে কেলাসন। এই কেলাসন, এই যে গতিশীল সাম্যাবস্থা, এটা যেহেতু গতিশীল একটা সাম্যাবস্থা, তাই এখানে লা সাতেরিয়ারের নীতি এখানে প্রযোজ্য হবে। কারণ আমরা জানি লা সাতেরিয়ারের নীতি প্রযোজ্য হয় কোনো গতিশীল সাম্যাবস্থায়, তাই এখানে লা সাতেরিয়ারের নীতি কিন্তু প্রযোজ্য হবে। আর এইখানে যে গাঢ়ত্বটা রয়ে গেল সেইটাকে আমরা বলবো দ্রাব্যতা, যেটা আমি আগেই বলেছি। দ্রবণের মধ্যে দ্রাবের যে গাঢ়ত্বটা রইল এখানে, যে ম্যাক্সিমাম যতটা দ্রাব দ্রবীভূত হয়েছিল, সেটা হচ্ছে এই দ্রবণের গাঢ়ত্ব। এবার আমরা দেখব লা সাতেরিয়ারের নীতি কীভাবে প্রযোজ্য হচ্ছে গতিশীল সাম্যাবস্থায়। তো দেখো, এখন যদি আমরা উষ্ণতার পরিবর্তন করি, উষ্ণতা যদি চেঞ্জ করি, উষ্ণতার পরিবর্তন আমরা দেখেছি যে দ্রাব্যতা নির্ণয় করতে গেলে উষ্ণতাটাকে নির্দিষ্ট রাখতে হয়। তাহলে উষ্ণতা নিশ্চয়ই চেঞ্জ করলে দ্রাব্যতার পরিবর্তনটা হবে, তাই উষ্ণতাটাকে নির্দিষ্ট রাখা হয়। এখন যদি উষ্ণতার পরিবর্তন করতে থাকি তাহলে কি ঘটনা ঘটবে? এখানে দু ধরনের দ্রাব দ্রবীভূত হওয়ার দুটো ঘটনা ঘটে, অর্থাৎ দ্রবীভবনটা দুটো হয়। এক হচ্ছে যে দ্রবীভবনের ক্ষেত্রে উষ্ণতা শোষিত হয়, তাপ শোষিত হয়, অর্থাৎ উষ্ণতা কমে যায়। আর এক ধরনের দ্রবীভবন যেখানে তাপ বেরিয়ে আসে, অর্থাৎ উষ্ণতাটা বৃদ্ধি পায়, দ্রবণের উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে এক ধরনের কেস যেখানে হচ্ছে কি ডেল্টা এইচ সলিউশন। ডেল্টা এইচ সলিউশন মানে কি না, দ্রবণ তৈরি করার জন্য যে এনথ্যালপির পরিবর্তন, এনথ্যালপির যে পরিবর্তন,
আমরা এটা ক্লাস 11-এ দেখেছি এনথ্যালপি তাপগতিবিদ্যায়, খুব ভাইটাল একটা জিনিস। তো সেই এনথ্যালপির পরিবর্তনটা যদি গ্রেটার দেন 0 হয় সেইটাকে আমরা বলছি তাপদায়ী, তাপগ্রাহী, সেটাকে বলছি আমরা তাপগ্রাহী দ্রবীভবন। তাপগ্রাহী দ্রবীভবনের ক্ষেত্রে তার মানে তাপ ওখানে শোষিত হচ্ছে, তার মানে আমরা এইটাকে লিখতে পারি দ্রাবক প্লাস দ্রাবক প্লাস যদি তাপ দিই তাহলে এই যে গতিশীল সাম্যাবস্থা সেখানে তাপ যদি আমি দিতে থাকি তাহলে কি হবে না, লাস্ট স্যাটেলিয়ারের নীতি অনুযায়ী আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে সাম্যাবস্থাটা এমন দিকে যাবে যেদিকে তার অতিরিক্ত তাপটা শোষিত হয়ে যায়, তাই তো? সেটা সাম্যাবস্থাটাকে আবার রেস্টোর করার জন্য, সাম্যাবস্থাটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু তাপটা এখানে লাগছে, তাপটা শোষিত হচ্ছে, ডেল্টা এইচটা বাড়ছে, তাই এখানে সাম্যাবস্থাটা এদিকে চলে আসবে, অর্থাৎ আরও বেশি করে দ্রবীভূত হতে চাইবে, তার মানে তার দ্রাব্যতাটা বাড়বে, বেশি করে দ্রবীভূত হতে চাইবে অর্থাৎ তার দ্রাব্যতাটা বাড়বে। এই যে ব্যাপার সেটা KNO3, এটা খুব ভালো বোঝা যায়, পটাশিয়াম নাইট্রেট এই ধরনের যৌগের ক্ষেত্রে এটা খুব সুন্দর বোঝা যায়, মানে উষ্ণতার পরিবর্তনে এটা হ্যাবক পরিবর্তন হয়, এর দ্রাব্যতাটা প্রচুর বাড়ে, সেই জন্য এই উদাহরণটা দেওয়া হয়। তা এই রকম যদি লবণের আমরা দ্রাব্যতা নির্ণয় করি তখন উষ্ণতা বাড়লে তার দ্রাব্যতা ক্রমশ বাড়তে থাকে, কারণ এখানে হচ্ছে তাপগ্রাহী দ্রবীভবন। আর এক ধরনের দ্রবীভবন কি, সেটা হচ্ছে তাপমোচী দ্রবীভবন, সেটা 2 নম্বর, অর্থাৎ উষ্ণতা বাড়বে দ্রবণের, যখন দ্রবীভূত হবে তখন তার উষ্ণতাটা বাড়বে, সেখানে আমরা কি বলবো, ডেল্টা এইচ সলিউশন লেস দ্যান 0, ডেল্টা এইচটা তখন মাইনাস হবে, অর্থাৎ কি ডেল্টা এইচ এখানে কি লেস দ্যান 0, তার মানে ব্যাপারটা আমরা যদি সমীকরণের আকারে লিখি দ্রাবক প্লাস দ্রাবক, এটা কেলাসন, এইখানে ডেল্টা এইচটা হয়ে যাচ্ছে ঋণাত্মক -d, তার মানে ডেল্টা এইচটা কমছে, তার মানে কি না এইখানে তাপ বেরিয়ে আসছে, অর্থাৎ তাপমোচী একটা এখানে ডিসলিউশন দ্রবীভবন। এই তাপমোচী দ্রবীভবনের ক্ষেত্রে লাস্ট স্যাটেলিয়ারের নীতি এখানে প্রযোজ্য হবে, সেখানে কি না, তার মানে এখানে যদি উষ্ণতা বাড়াই তার মানে সাম্যাবস্থাটা এমন দিকে যাবে যেদিকে গেলে অতিরিক্ত তাপটা তার শোষিত হয়, তাহলে কোন দিকে গেলে তাপ শোষিত হচ্ছে, এই দিকে গেলে তাপ বর্জিত হচ্ছে, মানে এখানে গেলে তাপ শোষিত হচ্ছে, মানে কি, মানে এই দিকটায় যদি যায় তখন সে তাপটা ইউটিলাইজ করতে পারছে, তাই তো? তাহলে এই দিকে তখন চলে যাবে, অর্থাৎ বেশি করে কিলাসনটা হবে, তাহলে আরও বেশি করে থিতিয়ে পড়বে। এটা আমরা সহজেই বুঝতে পারি, পলিচুন যে ক্যালসিয়াম অক্সাইড এইটাতে জল দিলে তাপ উৎপন্ন হয়, তাই এখানে দেখা যাবে উষ্ণতা বাড়ালে, উষ্ণতা বৃদ্ধি করলে এর দ্রাব্যতাটা ক্রমশ কমতে থাকে, উষ্ণতা বাড়ালে চুন কিন্তু গুলবে কম, যত উষ্ণতা কমাবো ঠান্ডা করবো তার তত বেশি পরিমাণে চুন এখানে গুলতে থাকবে। আচ্ছা, নেক্সট আর এক ধরনের ব্যাপার থাকে যেখানে কোনো নিয়ম অনুযায়ী, তার মানে এর ক্ষেত্রে একটা কী বলি, তার মানে দ্রাব্যতাটা কমবে, যত উষ্ণতা বাড়াবো দ্রাব্যতাটা কমতে থাকবে। আর এক ধরনের বিষয় থাকে যেটার কোনো রেগুলারিটিস নেই, অর্থাৎ বাড়ছে কি কমছে এরকম না, কখনো বাড়বে কখনো কমবে, সেইখানের ক্ষেত্রে তাদের গঠনের কিছু পরিবর্তন হয়ে যায়, যে দ্রাবটা যোগ করেছি তার কিছু গঠনের পরিবর্তন হয়ে যায়, সেইটা হচ্ছে ইরেগুলার, অর্থাৎ যে এই যে পরিবর্তনটা সেখানে কোনো আমরা নিয়ম খাটাতে পারবো না, কোনো নিয়ম অনুযায়ী চলবে না, সেরকম 3টে জিনিস হতে পারে যদি তার গঠনের পরিবর্তন হয়। তার মানে এটা আমি একটা জিনিস লিখব যে
ধারাবাহিকতা নেই, দ্রাব্যতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতার পরিবর্তন, দ্রাব্যতার ধারাবাহিক পরিবর্তন হয় না। সেখানে 1 নম্বর কি, তাদের ক্ষেত্রে না গঠনের যদি পরিবর্তন হয়, দ্রাবের গঠনে, দ্রাবের কথাটা লিখে দাও, দ্রাবের গঠনের পরিবর্তন। এখানে যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, এর দ্রাবের গঠনের পরিবর্তন হয়, এটা একটা গঠন থেকে অন্য গঠনে পরিণত হয়ে যায় বলে উষ্ণতার পরিপ্রেক্ষিতে, উষ্ণতা যখন বাড়াচ্ছি, তার মানে বিষয়টা কি বলতে চাইছি, যে উষ্ণতা বাড়াতে থাকলে দেখা গেল হয়তো তার দ্রাব্যতাটা ক্রমশ বাড়লো, আবার একটা সময় ঝট করে নেমে চলে গেল। তা সেই যে ঝট করে নেমে চলে আসছে, উষ্ণতাটা বাড়লো, ধারাবাহিকভাবে বাড়ছে না বা ধারাবাহিকভাবে কমছে না, এই যে উষ্ণতা বাড়লো, ওই যে পর্যন্ত বাড়লো তারপরেই কিন্তু তাদের গঠনের এমন পরিবর্তন হয়ে গেল যার জন্য তার দ্রাব্যতাটা কমতে শুরু করলো। একটা অন্য পদার্থ তৈরি হয়ে গেছে, অন্য গঠনের পদার্থ তৈরি হয়ে গেছে, অন্য পদার্থ বলবো না, তার গঠনটার পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যে এইরকম উদাহরণ দেখা যায় অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে। 2 নম্বর আরেকটা উদাহরণ দেখা যায় যে তার যে কেলাস জলের ক্রমশ পরিবর্তন যদি হয়, তার কেলাস জলটা থাকে কিন্তু কেলাস জলের ক্রমশ যদি পরিবর্তন হতে থাকে, তাহলে তার ওই রকম দ্রাব্যতার হেরফের ঘটে। যেমন আমরা দেখতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কি বলবো বা কেলাস জলের পরিবর্তন, কেলাস জলের অণুর পরিবর্তন। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, প্রথমে 6 অণু জল থাকে, উষ্ণতা বাড়ালে কিছুক্ষণ পরে এটা ক্যালসিয়াম ক্লোরাইড 4 অণু জলে পৌঁছে যায়, আরও উষ্ণতা বাড়ালে ক্যালসিয়াম ক্লোরাইড 2 অণু জলে পৌঁছে যায়। তাহলে এই যে তার গঠনের পরিবর্তন হচ্ছে, এই গঠনের পরিবর্তনের জন্য তার দ্রাব্যতাটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, যেটা কিন্তু ধারাবাহিকভাবে চেঞ্জটা নয়, অনিয়মিত পরিবর্তন। আরেক ধরনের আছে যেটা হচ্ছে এই কেলাস জলটা সম্পূর্ণরূপে বেরিয়ে চলে যায়, যেটা একদম পুরো জলযোজিত অবস্থা থেকে একদম পুরো অ্যানাইডাসে চলে যায়। সেটা কি 3 নম্বর হচ্ছে জলযোজিত অবস্থা থেকে অনার্দ্র অবস্থায় পরিবর্তন। সেটা হয় গ্লোবাল সল্ট Na2SO4, এটা 10H2O থাকে, এটা আমরা অনেক পড়ে এসেছি ছোটোবেলায় ক্লাস 9-10-এ এই উদাহরণটা। এই গ্লোবাল সল্টটাকে উত্তপ্ত করলে ওই 30 ডিগ্রি 29.5 ডিগ্রি এরকম মোটামুটি টেম্পারেচার, সেখানে সব জলের অণুটা চলে যায়, ফলে আবার কমে যায়। তার প্রথমে বাড়ে দ্রাব্যতাটা, তারপরে কমে যায়। যখনই এই রকম অবস্থায় পৌঁছে গেল অনার্দ্র অবস্থায়, তখনই তার দ্রাব্যতাটা কমতে শুরু করলো। এই যে নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে যাওয়ার পর, একটা নির্দিষ্ট উষ্ণতায় উঠে যখন সে তার যে ধারাবাহিকতা সেটা চেঞ্জ করে ফেলছে, মানে যে এতক্ষণ পর্যন্ত যেটা দেখাচ্ছিল সেটা চেঞ্জ করছে, সেই উষ্ণতাটাকে বলে ট্রানজিশন টেম্পারেচার। বললাম সেই উষ্ণতাটাকে বলে ট্রানজিশন টেম্পারেচার। এই ট্রানজিশন টেম্পারেচার বিভিন্ন যৌগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। মোটামুটি এইগুলি উষ্ণতার উপর প্রভাব। এবার আমরা দেখি চাপের ওপর। এখন এই যে আমি এখানে যেটা বলতে চাইছি, যে এটা যেটি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে একটা তরল পদার্থে কঠিনের দ্রাব্যতা নিয়ে আমি আলোচনা করেছি, কারণ গ্যাসেরটা পরে করব। একটা তরল পদার্থে কঠিনের, সবগুলি আমি কঠিন দিয়ে বললাম। তো সেই কঠিনের এই যে তরলের মধ্যে কঠিনের যে দ্রাব্যতা, সেটা উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট হলেও, উষ্ণতার উপর নির্ভরশীল হলেও, উষ্ণতার পরিবর্তনে তার পরিবর্তন হলেও, এটা চাপের উপর এর কোনো প্রভাব নেই। অর্থাৎ চাপ বাড়ালে বা কমালে দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না, মানে যেটা হয় খুবই নেগলিজেবল, সেটা ধরা হয় না।
মানে সেটাকে নগণ্য, সেটাকে ধর্তব্যের মধ্যে রাখার দরকার নেই। এইটা গেল। আমরা দেখব তরলে গ্যাসের দ্রাব্যতা। আমরা জানি যে তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হয়, না হলে জলজ প্রাণীগুলো বাঁচতে পারতো না, কারণ ওরাও তো অক্সিজেনের সাহায্যে শ্বাসকার্য চালায়, তাই জলেতে অক্সিজেন দ্রবীভূত থাকে। তাছাড়া এবার যে জলজ প্রাণীগুলো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ে সেটাও দ্রবীভূত থাকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকেই শামুক তাদের খোলসগুলো বানায়, কারণ তাদের ক্যালসিয়াম কার্বনেট থাকে। প্রবাল যে আমরা জানি তারাও তাদের খোলকগুলো বানায়, তাহলে কার্বন ডাইঅক্সাইডও ওখানে দ্রবীভূত থাকে। তার মানে তরলেতে, অর্থাৎ আমরা এখানে জলের কথাই উল্লেখ করছি, তরলেতে যে গ্যাসগুলো দ্রবীভূত হয়। তবে তরলে যে গ্যাসের যে দ্রাব্যতা, সেটার সংজ্ঞা হিসেবে বলতে গেলে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় 1 ml, আচ্ছা অন্যভাবে বলি, একটা নির্দিষ্ট উষ্ণতায় এসটিপিতে 1 অ্যাটমসফিয়ার চাপে 1 ml দ্রাবকে, অর্থাৎ 1 ml তরলে সর্বোচ্চ যত গ্রাম গ্যাস দ্রবীভূত থাকে সেইটাকে বলা যেতে পারে ওই গ্যাসের দ্রাব্যতা। ঠিক আছে? তারপরে আমরা এখানে বলতে পারি যে নির্দিষ্ট উষ্ণতায় এসটিপিতে 1 অ্যাটমসফিয়ার চাপে 1 ml তরল পদার্থে যত ml, যত আয়তনের আর কি, আয়তনটা ml দিয়ে বুঝবো, মানে আয়তনটা কিন্তু এসটিপি দিই, যত আয়তনের গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই পরিমাণকে, অর্থাৎ সেই আয়তনকে, অর্থাৎ এসটিপিতে আয়তন, তারপরে নির্দিষ্ট পরিমাণ, সেই পরিমাণকে ওই গ্যাসের দ্রাব্যতা বলে। অবশ্যই উষ্ণতার কথা উল্লেখ করতে হবে, ওই উষ্ণতায় দ্রাব্যতা বলে। এখন এই যে দ্রাব্যতাটা কিন্তু এবার জলে, আমরা জলের কথাই প্রথমে বলি বা দ্রাবকে, তাতে প্রথমে আমি জল নিলাম। জলেতে বিভিন্ন গ্যাস কিন্তু বিভিন্নভাবে দ্রবীভূত হয়, সব গ্যাসের দ্রাব্যতা কিন্তু একই রকম নয়। তার কারণ একটা ল হিসেবে মেনটেন হয়, হেনরির ল, সেটা আমরা আসছি পরে। তার আগে সাধারণ নেচার অনুযায়ী একটা কথা বলি, যে অর্থাৎ দ্রাব্যতা সম্বন্ধে কয়েকটা তথ্য। কয়েকটি তথ্য কীরকম? 1 নম্বর, দেখো জলের মধ্যে দেখা যায় হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি গ্যাসগুলো, নাইট্রোজেন ইত্যাদি গ্যাসগুলো যতটা না দ্রবীভূত হয় তার থেকে, অর্থাৎ এরা হচ্ছে লেস সলিউবল, কম দ্রবীভূত হয়। আর উল্টো দিকে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, HCl এরা অনেক বেশি দ্রবীভূত হয় জলেতে। তার কারণ এরা একটা কী করে, এরা জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, ওই জন্য বেশি করে দ্রবীভূত হয়। কীরকম না, কার্বন ডাইঅক্সাইড আমরা জানি জল দিয়ে H2CO3 তৈরি করবে, কার্বনিক অ্যাসিড, এইটা জল দিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, এইটা গ্যাস থেকে এটা জল দিলে অ্যাসিড তৈরি হয়ে যাবে, এটা তখন অ্যাসিড হয়ে গেল, HCl, H+Cl- আকারে ভেঙে থাকবে। তাহলে এই রকম এদের প্রবণতা তৈরি হওয়ার জন্য এরা বেশি করে দ্রবীভূত হয়। উল্টো দিকে H2N2, অক্সিজেন, এরা কিন্তু কম দ্রবীভূত হয় এদের তুলনায়। ওই জন্যই আমি তোমাদের একটা বললাম যে কার্বন ডাইঅক্সাইড
মানে মানে জলজ যে সমস্ত শামুক জাতীয় যে প্রাণীগুলো আছে তারা জল থেকেই তো কার্বন ডাইঅক্সাইড নেয়। আমরা জানি আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, বাতাসে 0.03% কি 0.04%, কিন্তু জলেতে ওর থেকে বেশি থাকে। কারণ জলেতে বেশি করে কার্বন ডাইঅক্সাইড মানে অক্সিজেনের তুলনায় বেশি থাকে। অক্সিজেন যেখানে 20.60% আমাদের বাতাসে, সেখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.04% ম্যাক্সিমাম। কিন্তু জলেতে দেখা যাবে যে ওই রেশিওর থেকে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড। কারণটা একটাই, যে কার্বন ডাইঅক্সাইড বেশি করে জলে দ্রবীভূত হতে পারে অক্সিজেনের তুলনায়। সেই কারণেই তো ওই জলজ প্রাণীরা তাদের ওই খোলকগুলো তৈরি করতে পারছে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করে। এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা কি নেচারের কি সুন্দর জিনিস দেখো, যে কার্বন ডাইঅক্সাইডটা জলে ওরকম করে গুলতে পারছে বলেই ক্যালসিয়াম কার্বনেটের খোলক তৈরি হচ্ছে, এবং তার জন্যই ওই রকম শামুক জাতীয় প্রাণী জলেতে বাঁচে। এবং আমরা জানি এই সমস্ত অমেরুদণ্ডী প্রাণীগুলো একদম আদিতে তৈরি হয়েছিল। তাই হোক, তো আবার কি আরেকটা জিনিস কি দেখি 2 নম্বর, যে ধরো ইথানল আমি দ্রাবক হিসেবে নিয়েছি। দ্রাবক হিসেবে ইথানল নেওয়া হয়েছে। এটা মোটামুটি একটা নন পোলার দ্রাবক বলা যেতে পারে। তো সেই দ্রাবকে এরা যতটা দ্রবীভূত হবে, এই যে এইগুলো এর সাথে CO2 বটে, CO2, এটা যতটা বেশি পরিমাণে দ্রবীভূত হবে ততটা বেশি পরিমাণে কিন্তু অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারবে না, HCl এইগুলো দ্রবীভূত হতে পারবে না ততটা বেশি পরিমাণে। এরা যতটা পরিমাণে দ্রবীভূত হবে ইথানলে, ততটা পরিমাণে কিন্তু অ্যামোনিয়া, HCl এগুলো দ্রবীভূত হতে পারবে না। কারণ এদের কেমিক্যাল নেচারটা একই ধরনের, অর্থাৎ এরাও হচ্ছে দেখো নন পোলার। সেই নন পোলার হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডে আমরা এই নন পোলার, এদের পোলারিটি নেই। তো সেই কারণে এটাও কিন্তু ইথানলে যতটা দ্রবীভূত হবে সেই অনুপাতে এরা দ্রবীভূত হতে পারবে না, এরা কিন্তু ওখানে দ্রবীভূত হতে পারে না। এই কয়েকটা জিনিস মনে রাখবে। এবার আমরা একইভাবে আসি, এখানে একটা জলে যখন বা তরল পদার্থে যখন গ্যাস একটা দ্রবীভূত হচ্ছে, সেখানে বিষয়টা কী থাকে, সেখানে একটুখানি আমরা বিষয়টাকে ভাবার চেষ্টা করি। দেখো, একটা পাত্র, জলই দিলাম, সেই জলের মধ্যে ভিডিওটা চলছে কিনা একবার মাঝে মাঝে দেখতে, ঠিক আছে। জলের মধ্যে ধরো এইখানে যে বাতাস, এটা এয়ার আছে, এয়ারের মধ্যে তো অনেকগুলো গ্যাসগুলো রয়েছে, তারা এখানে স্ট্রাইক করছে। সেই স্ট্রাইক করার জন্যে এরা জলের মধ্যে কেউ কোনো অণু প্রবেশ করে যাচ্ছে, তারা দ্রবীভূত হচ্ছে। আবার একইভাবে নতুন করে অণু দ্রবীভূত হচ্ছে, আবার কিছু পুরনো অণু চলে যাচ্ছে। তাহলে এটাও একটা ডাইনামিক ব্যাপার, এটাও একটা গতিশীল একটা সাম্যাবস্থা থাকে। কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা যদি হয় তাহলে এর একটা গতিশীল সাম্যাবস্থা থাকবে। এখানে একটা কথা বলি, যখন আমি তরলেতে গ্যাসের দ্রাব্যতার কথা ভাবছি, তখন কিন্তু উষ্ণতা এবং চাপ দুটোর ওপরই ডিপেন্ডেন্ট দ্রাব্যতাটা। সেটা কীভাবে ডিপেন্ডেন্ট সেটা আমরা আসছি। প্রথমে আমরা দেখি এটা একটা গতিশীল সাম্যাবস্থা, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে কোনো একটা নির্দিষ্ট গ্যাস যদি তরলে দ্রবীভূত হয়, সেই তরলে দ্রবীভূত হওয়ার ঘটনাটা কিন্তু একটা গতিশীল সাম্যাবস্থা। কারণ নতুন নতুন অণুগুলো আবার সেই তরলে প্রবেশ করছে, আবার কিছু অণু তরল থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে অর্থাৎ এটা আমরা বলতে পারি কি, তরল প্লাস গ্যাস দ্রবীভবন, এটা একটা সাম্যাবস্থায় রয়েছে, একটা নির্দিষ্ট উষ্ণতা। তাহলে এবার উষ্ণতাটা, এটা যেহেতু একটা গতিশীল সাম্যাবস্থা, তাই এর ওপরে লাস হাতেরিয়ারের নীতি এখানে ডিপেন্ড করবে। লাস হাতেরিয়ারের নীতি অনুযায়ী এটা চেঞ্জ হবে, তাই তো। তাহলে প্রথমে দেখি উষ্ণতার সাহায্যে কী করে চেঞ্জ হয়, উষ্ণতা দ্বারা কী করে এটা পরিবর্তন হয়। তা উষ্ণতার ওপর কী করে ডিপেন্ডেন্টটা আছে। এক হচ্ছে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন, এখানে গ্যাসের জলে দ্রবীভূত হওয়ার ঘটনা সবসময় একটা তাপদায়ী ঘটনা, এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ
এটা একটা তাপদায়ী ঘটনা, এক্সোথার্মিক। তার মানে কি, ডেল্টা এইচ সলিউশনটা লেস দ্যান 0, মানে তরল প্লাস গ্যাস দ্রবীভবন, এটা ডেল্টা এইচটা সবসময় -V হবে, তাপ বেরিয়ে আসবে, প্লাস তাপ। তো এখানে যদি আমরা উষ্ণতার পরিবর্তন করি, অর্থাৎ উষ্ণতা যদি বাড়াই, উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে বোঝাই যাচ্ছে রাসায়নিক বৃদ্ধি অনুযায়ী এখান থেকে কী হবে না, দ্রবীভবনটা এই দিকে চলে আসবে উষ্ণতা যদি বৃদ্ধি করে, কারণ এইদিকে তো উষ্ণতা অলরেডি বৃদ্ধি হয়ে আছে, সে এবার উল্টো দিকে যেতে চাইবে যেদিকে গেলে উষ্ণতাটা শোষিত হয়, তাহলে এই দিকে আসতে চাইবে, তখন তাহলে গ্যাসগুলো যেটার পরিমাণ গ্যাস ওখানে দ্রবীভূত ছিল সেটা বেরিয়ে চলে যাবে। ওই জন্য অনেক সময় পরীক্ষাতে করা হয় কি, যে কোনো একটা তরল নিয়ে পরীক্ষা করছি, তার মধ্যে যদি গ্যাস দ্রবীভূত রাখতে না চাই, তাকে প্রথমে খানিকক্ষণ উত্তপ্ত করা হয়, তার ভেতরের গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার পর তারপরে, এটা যেমন যে লোহার ওপর মরচে পড়ার পরীক্ষাটা ওইভাবে করা হয়, যে একটা জলের মধ্যে সাধারণ জল নিয়ে তাতে একটা পেরেক ফেলে দেওয়া হলো, কদিন পরে দেখা গেলো তাতে মরচে পড়েছে, আবার একটা জল নিয়ে তাকে উত্তপ্ত করা হলো খানিকক্ষণ ধরে উত্তপ্ত করার পর তারপরে তাকে একটা বদ্ধ পাত্রে রাখা হলো, বদ্ধ পাত্রে রেখে তার মধ্যে একটা পেরেক ফেলে দেওয়া হলো, নতুন পেরেক, দেখা গেলো তাতে মরচে পড়েনি, তার কারণ ওই যে গরম করা জলে অক্সিজেন দ্রবীভূত ছিল না, তাই ওখানে মরচে পড়েনি। আচ্ছা, তাহলে এখানে উত্তপ্ত করলে তার ভেতর থেকে গ্যাসগুলো বেরিয়ে যায়। আমরা জলজ প্রাণীর ক্ষেত্রে, মাছেদের ক্ষেত্রে খানিকখানি কিছু, আমরা গ্রামের যারা বাস করি তারা জানি যে গ্রীষ্মকালে যখন জলাশয়ের জল যখন কমে যায়, তখন আমরা অনেক গার্জেনরা আর কি, যাই হোক, যারা পুকুর টুকুরের এইসব দেখাশোনা করে, তারা করে কি, যে জলের কোনো পুকুরের এক জায়গায় পানাকে আটকে রেখে দেয়, তাহলে তার তলাটা ঠান্ডা থাকবে, তাহলে মাছগুলো তার তলায় থাকতে পারবে। আর যদি জল যদি গরম হয়ে যায়, তখন মাছগুলো দেখা যায় খাবি খায় ওপরে। কারণটা আমরা ভাবি যে জল গরম হয়ে গেছে বলে ওরা সহ্য করতে পারছে না, আসলে বিষয়টা ঠিক ওইটাই, কিন্তু আরেকটু অন্যভাবে ব্যাখ্যাটা করতে হবে। জল গরম হয়ে গেছে বলে ওর ভেতর থেকে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, তার মানে যতটা অক্সিজেন তাদের সাপ্লাই থাকার কথা ততটা অক্সিজেন নেই, তাই ওরা জলের ওপরের লেয়ারে, যেখানে বাতাসের সঙ্গে যে রেফারেন্স, সেই যে ওই যে তলটা, বাতাসের সঙ্গে জলের তলটা, সেখানে অক্সিজেন একটু বেশি পাবে বলে খাবি খাচ্ছে। মাছ কিন্তু খাবি খায় ওই কারণে, যখন তার অক্সিজেন পরিমাণ কমে যায়, তখন বাতাস আর জল ওই লেয়ারে এসে তখন মাছগুলো ওইখান থেকে অক্সিজেনটা বেশি করে পায় বলে নেওয়ার চেষ্টা করে। এবার জল গরম হয়ে যাচ্ছে, ওরা অক্সিজেনের অভাব ঘটছে, কিন্তু যেখানটা ঠান্ডা করা আছে, দেখবে এক জায়গায় বাঁশ দিয়ে আটকে অনেক পানা আটকে রাখা হয়, তার তলাটা ঠান্ডা, সেখানে অক্সিজেনের দ্রাব্যতাটা বেশি, অক্সিজেন বেশি করে দ্রবীভূত থাকে, তাই সেখানে জলজ প্রাণীরা অর্থাৎ মাছ জাতীয় প্রাণীগুলো সেখানে বেশি করে থাকতে পারে, তাদের অক্সিজেনের তখন অভাব ঘটে না। এইটা হচ্ছে বিষয়। তাহলে এখানে উষ্ণতার পরিবর্তন দেখলাম, তার মানে এখন বুঝতে পারছি যে উষ্ণতা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়, আর উষ্ণতা উষ্ণতা যদি বাড়াই, এটা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা এটা হ্রাস পাচ্ছে। উষ্ণতা যদি কমাই, উষ্ণতা কমালে তখন গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এই চিহ্নটা দিয়েছি মানে, আর এটা বৃদ্ধির ব্যাপারটা দেওয়ার দরকার নেই। উষ্ণতা বাড়াচ্ছি, গ্যাসের দ্রাব্যতা কমছে, শর্টে লিখে নিতে পারো কথা করে, উষ্ণতা হ্রাস করছি, উষ্ণতাটাকে কমাচ্ছি, গ্যাসের দ্রাব্যতা বাড়ছে। এইভাবে উষ্ণতার উপর গ্যাসের দ্রাব্যতাটা নির্ভরশীল থাকে। এবারে উষ্ণতার পরিবর্তনটা দেখলাম, এবারে চাপের পরিবর্তনের সঙ্গে তরলে গ্যাসের দ্রাব্যতাটা কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখি। চাপের পরিবর্তন বা চাপের প্রভাব, আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খুললে দেখেছি যে সেখান থেকে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুঝতে পারি না, কিন্তু গ্যাস বেরিয়ে যায়, ওটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাই যে বুদবুদ আকারে বেরিয়েছে, তার মানে কি আগে ওই চাপ যখন দেওয়া ছিল, অর্থাৎ ওই ছিপিটা আটকানো ছিল, মানে ওখানে বেশি চাপ দেওয়া ছিল, বেশি চাপে কার্বন ডাইঅক্সাইড রাখা ছিল, তার ফলে
এই তরলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বেশি করে দ্রবীভূত ছিল, বা চাপ যখন রিলিজ করা হলো তখন অতিরিক্ত চাপে যে কার্বন ডাইঅক্সাইডটা দ্রবীভূত হলো সেটা বেরোতে শুরু করলো বুদবুদ আকারে। তো এখন বিষয়টা কী হয় না, একটা ধরো পাত্র, এতে আমি একটা তরল পদার্থ নিয়েছি, সেই তরল পদার্থের উপরে একটা নির্দিষ্ট গ্যাসই রেখেছি, ধরো এই নির্দিষ্ট গ্যাস একটা রাখা আছে, এটা নর্মাল চাপেতে রয়েছে 1 অ্যাটমসফিয়ার চাপ। এখন এখানে যদি চাপটাকে যদি বাড়াই, চাপটাকে যদি বৃদ্ধি করা হয়, এটা বাড়ানো হলো, এর উপর চাপটাকে বাড়াচ্ছি, তাহলে এখানে যে গ্যাসের অণুগুলো ছিল সেই গ্যাসের অণুগুলো আরও কাছাকাছি আসবে, ফলে চারিদিকেই সে তো স্ট্রাইক করবে, ধাক্কা দেবে, সমস্ত দিকে চতুর্দিকে সে ধাক্কা দেবে, ফলে এই যে তরলের উপরেও ধাক্কা দেবে, ধাক্কার পরিমাণটা বাড়বে। যত আমরা চাপ বাড়াবো ধাক্কার পরিমাণটা তত বাড়বে, ধাক্কার পরিমাণ বাড়বে বলে সেখানে অণুগুলো বেশি করে এই তরলে প্রবেশ করবে। অর্থাৎ চাপ আমি যত নির্দিষ্ট উষ্ণতায়, চাপ যত আমি বাড়াবো, উষ্ণতাটা নির্দিষ্ট রেখে চাপ বৃদ্ধি করলে দ্রাব্যতাটা বাড়বে, আর উল্টো দিকে চাপ হ্রাস করলে, চাপ যদি হ্রাস করি দ্রাব্যতাও পরিবর্তন হবে, দ্রাব্যতাও পরিবর্তন হবে। তার মানে এখন দেখো এই যে চাপ বলতে কি, এই যে ওপরে যে গ্যাসটা রয়েছে তার চাপ। এখন তার চাপ বলতে আমরা যদি গ্যাসের মিশ্রণ ভাবি, ওখানে একটা বাতাস রয়েছে, মানে ওখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ইত্যাদি আছে। তাহলে এবার অক্সিজেন গ্যাসটা কিভাবে দ্রবীভূত হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দ্রবীভূত কীভাবে হবে, নাইট্রোজেন গ্যাসটা কীভাবে দ্রবীভূত হবে, অর্থাৎ তাদের পরিমাণটা বলছি, সেটা কিন্তু ওই গ্যাসগুলোর উপরে যে চাপ, নিজস্ব যে চাপ, অর্থাৎ যেটাকে আমরা আংশিক চাপ বলি, তার উপর ডিপেন্ডেন্ট। এই নয় যে এই যে বাতাসের ওপর আমরা যদি এখানটা বাতাসটাকে নিয়ে যদি আমি চাপ দিই ওপরে, তাহলে অক্সিজেনও যতটা দ্রবীভূত হবে, নাইট্রোজেনও ততটা দ্রবীভূত হবে, কার্বন ডাইঅক্সাইডও ততটা দ্রবীভূত হবে, এটা তো নয়। তোমরা বাস্তবভাবে চিন্তা করলে তা তোমরা ভাববে তা হওয়া সম্ভব নয়, কারণ নাইট্রোজেন সব থেকে বেশি আছে বাতাসে, তাই নাইট্রোজেন বেশি দ্রবীভূত হবে, অক্সিজেন তারপরে তার থেকে কম, অনেকটাই কম, তারপরে অক্সিজেন দ্রবীভূত হবে, পরিমাণের কথা বলছি, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তার থেকে আরও কম হবে। তার মানে ওদের প্রত্যেকের নিজস্ব চাপ, যেটাকে আমরা আংশিক চাপ বলি, সেই আংশিক চাপের ওপর কিন্তু এটা ডিপেন্ডেন্ট। তাহলে আংশিক চাপ, এর ওপরে যদি চাপ বাড়ে, যদি একটা গ্যাস থাকে তাহলে সেটাই তার আংশিক চাপ, মানে সেইটাই তার চাপ, আর তো অন্য গ্যাস নেই, তার আংশিক চাপ হিসেবে তার মোট চাপটাই হচ্ছে তার আংশিক চাপ। আর যদি অনেকগুলো গ্যাসের মিশ্রণ থাকে তাহলে সেই আংশিক চাপ বলতে প্রত্যেকটা গ্যাসের পৃথক পৃথক চাপ, যেটা আমরা ডাল্টনের সূত্র অনুযায়ী আমরা আংশিক চাপ জানি, গ্যাসের ক্ষেত্রে 11-এ ছিল। তো সেই আংশিক চাপের সঙ্গে সমানুপাতিক। কীরকম না, তবে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ছে, চাপ কমালে দ্রাব্যতা কমছে। তাই চাপের সঙ্গে দ্রাব্যতা, দ্রাব্যতা মানে আমি এখন বলছি একটা কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব। তাহলে এই দ্রাব্যতা, চাপের সঙ্গে দ্রাব্যতা অর্থাৎ তার গাঢ়ত্বটা একটা সমানুপাতিক অবস্থান করে। এই যে চাপ কীরকম হলে তার দ্রাব্যতাটা কীরকম হবে, এর পরিমাণগত একটা দিক নিয়ে আলোচনা করেছে বিজ্ঞানী হেনরি, যেটাকে আমরা হেনরির সূত্র হিসেবে জানি। এটা একটা বুঝতে পারছি যে সাধারণভাবে চাপের সঙ্গে দ্রাব্যতা সমানুপাতিক, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে, চাপ কমালে দ্রাব্যতা কমবে। কিন্তু সেটা কতটা বাড়া কমা করবে বা আর কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা একটুখানি দেখি। হেনরির সূত্র, হেনরির সূত্র বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় একটা তরলের ওপর থাকা কোনো গ্যাস, তার চাপ যত বেশি হবে তার দ্রাব্যতা তত বাড়বে। অর্থাৎ ওই ওপরে থাকা গ্যাসটির পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ ওই তরলে বা দ্রবণে, তার আগে থেকে দ্রবণ আছে, সেই দ্রবণে ওই নির্দিষ্ট গ্যাসটার যে দ্রাব্যতা তার সঙ্গে সমানুপাতিক। কিন্তু একটু চেঞ্জ করে ওটাকে আমাদের
বিজ্ঞানের এতে একটু চেঞ্জ করে ওই যে দ্রাব্যতার এককটাকে মোল ভগ্নাংশে পরিণত করা হয়। সেখানে করা হচ্ছে কি, যে নির্দিষ্ট উষ্ণতায়, এটাই আমরা হেনরির সূত্র হিসেবে বলবো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলে তরলের উপরে থাকা গ্যাসের আংশিক চাপ ওই তরলে দ্রবীভূত ওই গ্যাসের মোল ভগ্নাংশের সমানুপাতিক হয়। ভিডিওটা কখনো কখনো চলতে চলতে বন্ধ হয়ে যায় বলে আমাকে মাঝে মাঝে দেখতে হয় যে মোবাইলটা অন আছে কি। কোনো কোনো সময় দেখেছি আমি ভিডিও করে যাচ্ছি আর সে অফ হয়ে গেছে, কখন বোঝাই যায়নি। তো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলের ওপর থাকা গ্যাসের আংশিক চাপ ওই তরলে দ্রবীভূত ওই গ্যাসের মোল ভগ্নাংশের সমানুপাতিক হয়। কীরকম বিষয়টা, আমি যদি এরকমভাবে ভাবি, ধরো একটা পাত্রের উপরে বিভিন্ন গ্যাস আছে, সেখানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, CO2 গ্যাস আছে, ইত্যাদি আছে। এর আংশিক চাপ যদি আমি PN2 বলি, এর আংশিক চাপ যদি PO2 বলি, এর আংশিক চাপ যদি PCO2 বলি, এটা কিন্তু মিশ্রণ। এবং এইটার দ্রাব্যতা, তাতে যদি XN2 বলি, এর দ্রাব্যতা যদি XO2 হয়, এটা যদি XCO2, মানে মোল ভগ্নাংশের রেসপেক্টিভ মোল ভগ্নাংশ দিয়ে যদি এদের দ্রাব্যতাটাকে প্রকাশ করি, তাহলে X বলেছি। তাহলে সেক্ষেত্রে হেনরির সূত্র অনুযায়ী আমরা পাই কি, নির্দিষ্ট উষ্ণতায় তাহলে P of N2 সমানুপাতিক X of N2, P of O2 সমানুপাতিক X of O2, P of CO2 সমানুপাতিক X of CO2। তাই এটাকে জেনারেলাইজ করে আমরা হেনরির সূত্রের যে সমীকরণ পাচ্ছি সেটা হচ্ছে যে এই তিনটেকে মিলিয়ে আংশিক চাপ সমানুপাতিক মোল ভগ্নাংশ ওই গ্যাসের। তার মানে আংশিক চাপটা হচ্ছে কোথায় না, তরলের ওপরে থাকা গ্যাসের আংশিক চাপ, তরলের ঠিক ওপরে থাকা গ্যাসের আংশিক চাপ আর তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, তারা পরস্পর সমানুপাতিক হচ্ছে। তা এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমরা জানি একটা আমাদের ভেদের নিয়ম অনুযায়ী একটা ভেদ ধ্রুবক নিতে হয়, সেটাকে আমরা বলছি KH। এই KH এইটাকে বলে হেনরির ধ্রুবক। এর কিন্তু বিশাল একটা গুরুত্ব রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই হেনরির ধ্রুবক বা KH, প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে গ্রাফ আঁকি একটা, y = mx + c, এটা y = mx। তাহলে এই দিকটা হচ্ছে আংশিক চাপ P, এদিকটা হচ্ছে মোল ভগ্নাংশ X। তাহলে বোঝাই যাচ্ছে যেটা মূল বিন্দুকে আমি একটা সরলরেখা হবে, এটা হচ্ছে এটার এই সমীকরণের লেখচিত্র, এটা হয়। এখন আরেকটা জিনিস বলি, এটা তাহলে 1 নম্বর জিনিস আমরা পেলাম লেখচিত্রটা। 2 নম্বর যেটা দেখব যে KH ইকুয়ালস টু কি পাবো না, P/X, P/X। কারণ এক্সের তো কোনো একক হয় না, এক্স তো যে মূল ভগ্নাংশের এককহীন রাশি, তাহলে আংশিক চাপের যা একক হবে এক্সেরও তাই একক হবে। তার মানে এখানে আংশিক চাপের একক যদি তোমার অ্যাটমসফিয়ার হয়, তাহলে KH হবে অ্যাটমসফিয়ার। এটা যদি বার হয়, BAR বার, এটাও হবে, KH-টাও হবে বার। এখানে বার কথাটা একটা ব্যবহার করছে, একটা জিনিস লিখে রাখি, 1 বার = 10⁵ পাস্কাল। এইটা হচ্ছে চাপের। আর পাস্কাল যদি হয়, পিটা যদি পাস্কালে থাকে,
পিটা যদি পাস্কালে থাকে তাহলে কেএইচটাও হয় পাস্কাল। 1 অ্যাটমসফিয়ার, এখানে আরেকটা ছবি লিখে রাখি সম্পর্ক, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এটা হচ্ছে বিষয়, এগুলো কত খেয়াল রাখবে। এটা 2 নম্বর পেলাম, তাহলে কেএইচের ধ্রুব এটা পেলাম। এবার কেএইচটার চেঞ্জ যদি হয় তাহলে আমরা কি পাব? 3 নম্বর, কেএইচ যদি বৃদ্ধি পায় তাহলে দেখো কেএইচ বৃদ্ধি পেলে আমাদের এই রাশিটাকেও বৃদ্ধি পেতে হবে। যদি আমি আংশিক চাপটা স্থির ধরি, আংশিক চাপটা এখানে পরিবর্তনশীল হচ্ছে না, তা কেএইচ যদি বৃদ্ধি পায় তাহলে আমাকে এক্সটাকে হ্রাস হতে হবে, তবে এইটাকে রাশিটা বৃদ্ধি পাবে। তাহলে ওখানে এক্সটা কিন্তু কমতে হবে, এক্স এখানে হ্রাস পায়। অপরদিকে কেএইচ যদি হ্রাস পায় তাহলে এক্সটা কিন্তু বৃদ্ধি পেতে হবে, ঠিক আছে। 4 নম্বর, উষ্ণতার বৃদ্ধিতে কেএইচের মান বৃদ্ধি পায়। উষ্ণতা যদি বাড়াই তাহলে কেএইচও বাড়ে, তাই কেএইচ বাড়ে বলি এক্স কমে, অর্থাৎ দ্রাব্যতা কমে। উষ্ণতা বাড়ালে কেএইচ বাড়বে, কেএইচ অর্থাৎ হেনরি কনস্ট্যান্ট বাড়ে বলে সেই জন্য দ্রাব্যতাটা কমে। 5 নম্বর, যে এই কেএইচের মানটা কিসের ওপর ডিপেন্ডেন্ট? এই কেএইচটা নির্ভর করে ওই দ্রাব আর দ্রাবকের ওপর, অর্থাৎ হচ্ছে যে গ্যাস দ্রবীভূত হচ্ছে এবং যে দ্রাবকটা দ্রবীভূত হচ্ছে তার ওপর নির্ভরশীল। যে দ্রাবকে দ্রবীভূত হচ্ছে সেটা তার উপর নির্ভরশীল। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি একটা নির্দিষ্ট দ্রাবকে কেএইচটা নির্ভর করছে শুধুমাত্র গ্যাসের প্রকৃতির ওপর, সেই জন্যে কেএইচটা নির্ভর করে গ্যাসের প্রকৃতির ওপর, গ্যাসের প্রকৃতির উপর। তার মানে কেএইচ ইজ এ ফাংশন অফ দ্য নেচার অফ দ্য গ্যাস। এই কেএইচটা একটা গ্যাসের নেচারের একটা ফাংশন, কেএইচটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে। এখন তোমাদের আমি কতকগুলো জিনিস আমি এখানে দেবো, বলবো আর কি, কেএইচের ওপর ডিপেন্ড করে। দেখো আমি একটা বই থেকে দেখছি যে হিলিয়ামের কেএইচ, এটা একটু মুছে দিয়ে কয়েকটা জিনিস লিখি। হিলিয়ামের কেএইচ 293, একটা নির্দিষ্ট উষ্ণতায় 293 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কেলভিন তাপমাত্রায়, তার মানে মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম আমরা তুলনা করতে পারি। হিলিয়াম এটা 293 ডিগ্রি তাপমাত্রা, কতগুলো আমি বলি, এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সি, অর্থাৎ 293 কেলভিন। এখানে কেএইচের ভ্যালু, এই তাপমাত্রায় কেএইচের ভ্যালু হিলিয়ামের ক্ষেত্রে 144.97। নেক্সট হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে 69.16। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে 76.48। নেক্সট নাইট্রোজেনের ক্ষেত্রে হলো, অক্সিজেনের ক্ষেত্রে 34.86। তাহলে দেখো কেএইচের ভ্যালু হিলিয়ামের ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট উষ্ণতায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা যদি নির্দিষ্ট পরিমাণ, আমরা এই গ্যাসের অনুপাতটা একটা তরলের উপর নির্দিষ্ট পরিমাণে নিয়েছি, সবগুলি সমান পরিমাণের আছে, সবগুলো সমান পরিমাণে, অর্থ হচ্ছে তাদের মোল সংখ্যা সবার সমান, দ্যাট ইজ মোল সংখ্যা সবার সমান, তাই তাদের আংশিক চাপও সবার সঙ্গে সমান, মোল সংখ্যা সবার সমান, এটা মনে রাখতে হবে, তাদের পরিমাণ নয় কিন্তু। তাহলে সমমোলার এদেরকে যদি আমি মিক্সচার করি, এটা হলো সবগুলো সমমোলার, প্রত্যেকের মূল সংখ্যা একই, তাদের মূল সংখ্যার অনুপাত 1:1:1:1, চারটেরই
পরিমাণ নয়, কিন্তু তাদের ভর নয়। তা সেইটার ক্ষেত্রে যদি দেখি তখন তাহলে দেখব যে তাদের মধ্যে সবথেকে বেশি দ্রবীভূত হয়েছে অক্সিজেন গ্যাস। তার মানে অক্সিজেন গ্যাসের সমমূলনের ক্ষেত্রে দেখব যদি এদের সবগুলোর অর্থাৎ হচ্ছে পি অফ এইচ এটা ইকাল টু পি অফ H2, এটা ইকাল টু পি অফ N2, এটা ইকাল টু পি অফ O2 যদি হয়, তাহলে এটা কিন্তু আমরা দেখব যে এক্স অফ O2 তার যেহেতু KH এর মানটা সব থেকে কম, তাই এর দ্রাব্যতা অর্থাৎ মোল ভগ্নাংশ সব থেকে বেশি হবে। তারপরে কি হবে 69 H2, এক্স অফ H2, তারপরে হবে এক্স অফ N2, তারপরে হবে এক্স অফ H। এইভাবে চেঞ্জটা থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো নিশ্চয়ই? যদি এগুলো সবগুলোর সমান হয়, সমমোলার হয়। কিন্তু আমি এটা যদি বলি যে একটা পাত্রে জল আছে, এমনি খোলা বাতাসের যা রেশিও গ্যাসগুলোর সেই অনুযায়ী আছে, তাহলে এইটার মধ্যে আমরা এখানে দুটো গ্যাস পাচ্ছি, বাতাসে আছে, হিলিয়ামটার কথা ছেড়ে দাও, নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুটো গ্যাস পাচ্ছি, এরা এখানে দ্রবীভূত থাকবে। তাহলে তাদের দ্রবীভূত হওয়ার পরিমাণ কার ক্ষেত্রে বেশি, কার ক্ষেত্রে কম, বলো দেখুন। তোমাদের সচরাচর মনে হবে যে অক্সিজেনের যেহেতু KH এর মানটা কম, তাই নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি জলে দ্রবীভূত থাকবে। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, যে নাইট্রোজেনের পরিমাণ নাইট্রোজেন ইজ টু অক্সিজেন, বাতাসে নাইট্রোজেন অক্সিজেনের এদের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা হচ্ছে 4:1। তবে নাইট্রোজেন অনেকটা বেশি পরিমাণে আছে, তাহলে তার আংশিক চাপ অনেকটা বেশি, প্রায় 4 গুণ তো বটেই। কারণ নাইট্রোজেনের আমরা জানি মলিকুলার হচ্ছে M অফ N2 ইকুয়াল টু 28, যেখানে O2 ইকুয়াল টু 32। তাহলে একই পরিমাণ থাকলেও অক্সিজেনের মোল সংখ্যা কম থাকবে, সেখানে নাইট্রোজেন তো 4:1, 4 ভাগ, এটা 1 ভাগ। তাহলে এর আংশিক চাপ অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আংশিক চাপ 4 গুণেরও বেশি, আংশিক চাপটা 4 গুণেরও বেশি। এই 4 গুণেরও বেশি হওয়ার জন্যে, যদিও এটা ধরো তুমি দ্বিগুণ ধরতে পারো, দ্বিগুণের থেকে একটু বেশি, কিন্তু ওইটা এর আংশিক চাপটা 4 গুণের বেশি হওয়ার জন্য নাইট্রোজেনের পরিমাণ, জলে দ্রবীভূত নাইট্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের প্রায় দ্বিগুণ হয়ে যায়। সাধারণভাবে দেখা যায় যে নাইট্রোজেন অক্সিজেনের তুলনায় জলে দ্বিগুণ পরিমাণ দ্রবীভূত থাকে একটা নির্দিষ্ট উষ্ণতাতে, এইরকম বিষয়। আচ্ছা, এবার এই হেনরির ল এর ওপর নির্ভর করে আমরা কতকগুলো জিনিসের অ্যাপ্লিকেশানটা একটুখানি দেখি। অ্যাপ্লিকেশান হেনরির লয়ে সাধারণভাবে দেখেছি যে কার্বন ডাইঅক্সাইডকে বেশি করে দ্রবীভূত করার জন্য কি করা হয় না, বেশি চাপ দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো রাখা হয়, কিন্তু বেশি করে কার্বন ডাইঅক্সাইড কিন্তু দ্রবীভূত থাকে। ওটা যা টেস্ট পরিস্থিতি বাড়বে ইত্যাদি কারণে কার্বন ডাইঅক্সাইড ওখানে দ্রবীভূত করা থাকে, এবং সেইটা হেনরির সূত্র কাজে লাগিয়ে করা হয়। এটাই আমরা জানি, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা জিনিস, এটা একটু জানতে হবে যে ডুবুরিরা যে গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়, আর একবার দেখে নিলাম মাঝে মাঝে, তা ভিডিওটা অফ হয়ে যাচ্ছে কিনা আমার একটু টেনশন হয় মাঝে মাঝে, করতে করতে একটা মুভমেন্ট থাকে তো পড়াতে গিয়ে, তো সেই কারণে ওটা দেখতে হয় মাঝে মাঝে। তা ডুবুরিরা যে গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়, তাতে আগে কি করা হতো যে সাধারণভাবে অক্সিজেন, নাইট্রোজেন, এই যে বাতাস, অর্থাৎ বাতাসের যে রেশিও, সেই রকম রেশিওতে তার মধ্যে রাখা হতো। কিন্তু তাতে দেখা গেল কি, যেহেতু আমরা একটু আগে জানলাম যে তরলের মধ্যে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেন বেশি করে দ্রবীভূত থাকে, দ্বিগুণ, তাহলে এবার যখন চাপ হ্রাস হয়ে যায়, জলের নিচে যখন যাচ্ছে চাপ বাড়ছে, তারপরে দ্রবীভূত বাড়ছে, দ্রবীভূত ওই গ্যাসের পরিমাণটা বাড়ছে। কিন্তু যত উপর দিকে উঠতে থাকলে, এবার যখন ডুবুরিটা যখন উপর দিকে উঠছে, জলে ভাসছে, তখন চাপটা হ্রাস পাওয়ার জন্য রক্তের মধ্যে সেই বাবেলগুলো বেরোতে চাইবে, যেমন কার্বন ডাইঅক্সাইডগুলো বেরোয় কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খুললে, চাপ হ্রাস করলে। এবার নাইট্রোজেনটা বেশি করে দ্রবীভূত থাকার জন্য সারা শরীরে বেশি করে ছড়িয়ে পড়ে। এবার আমাদের যে রক্ত চালক, এখন অক্সিজেন থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু অক্সিজেনটা কোষের মধ্যে শোষিত হয়ে যেতে পারে, কিন্তু নাইট্রোজেন তো কোষে শোষিত হচ্ছে না।
তাই অক্সিজেন যখন ক্যাপিলারিসের মধ্যে আটকে যায় সে আস্তে আস্তে কোষের মধ্যে তার আশপাশে কোষের মধ্যে শোষিত হয়ে যায়, কিন্তু নাইট্রোজেনটা কোষের মধ্যে শোষিত হচ্ছে না। তাহলে সে সেইখানে কোনো একটা সরু সরু রক্তজালক থাকে, আমরা জানি বিজ্ঞানে, জীবন বিজ্ঞানে পড়েছি, সেই কোনো একটা রক্তজালকের মধ্যে যদি আটকে যায় ওই নাইট্রোজেনের বাবেলটা, সেটা থেকে সরবে না, তাহলে তখন সেই ডুবুরির প্রচণ্ড যন্ত্রণা হবে এবং তাতে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেমন যেটা হয় যে, যেমন সেরিব্রাল যেটা স্ট্রোকটা হয় সেটা তো ওইটাই হয়, রক্তজালকের মধ্যে কোথাও রক্ত ক্লট যদি বেঁধে যায় তাহলে রক্তের যাতায়াতের পথটা বন্ধ হয়ে যায়, তাহলে ওই রক্তজালকের আশপাশে যে সমস্ত কোষগুলো আছে সেটা খাদ্য পায় না। এখানেও তাই ঘটে, যে রাস্তাটা বন্ধ করে দিল নাইট্রোজেনের বাবেলটা, সেটার জন্যে সেটার আশপাশে যে সমস্ত কোষগুলো থাকে তার পরবর্তী রক্তজালকে তারা খাদ্য পায় না, শক্তি পায় না, খাদ্যও পায় না, তো খাদ্য বলবো না, শক্তি পায় না, সেই কারণে তারা কিন্তু তাদের যন্ত্রণা হয় ওখানে শরীরে, এবং তার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যেটাকে বলছি বেন্ড, ইংরাজিতে বলে বেন্ড। তা এই অসুবিধাটা দূর করার জন্য কি করা হয় না, এক নতুনভাবে যেটা পরবর্তীকালে করা হয়েছে, যে ওই গ্যাস মিশ্রণের মধ্যে নাইট্রোজেন গ্যাসকে কিছুটা কমিয়ে দিয়ে হিলিয়াম গ্যাসকে প্রবেশ করানো হয়। হিলিয়াম গ্যাসকে প্রবেশ করালে আমরা দেখলাম হিলিয়াম গ্যাসের দ্রাব্যতা অনেক কম, তাই তো? তা সেই জন্য হিলিয়াম গ্যাসকে প্রবেশ করালে হিলিয়াম গ্যাসটা ওখানে থাকবে কিন্তু তার দ্রাব্যতাটা হবে না, এবং তার ফলে কী হবে, নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে নাইট্রোজেনের দ্রাব্যতাটা কমে যাবে। সাধারণভাবে যেটা করা হয় কি না, ওই মিক্সচারে এখন 11.7% হিলিয়াম নেওয়া হয়, 56.2% নাইট্রোজেন নেওয়া হয়, আর 32.1% অক্সিজেন নেওয়া হয় এই মিশ্রণে। এই জন্যে হিলিয়ামটাকে ওখানে রাখা হয় ওই ডুবুরিদের এর মধ্যে, যে সিলিন্ডার নিয়ে যায় তার মধ্যে। আর একটা জিনিস আমরা দেখি, পাহাড়ের উঁচুতে যে যারা এভারেস্ট জয় করতে যান তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান, তার কারণ ওপরে যত উঠবে গ্যাসের চাপ কম হওয়ার জন্যে রক্তের মধ্যে অক্সিজেন দ্রবীভূত কম হবে। একইভাবে হেনরির সূত্র কাজ করছে এখানে, সেই কারণে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেলে বেশি করে অক্সিজেন চাপ তৈরি করে কৃত্রিমভাবে রক্তের মধ্যে অক্সিজেনকে বেশি করে দ্রবীভূত করিয়ে শ্বাসকার্যটা স্বাভাবিক রাখার প্রচেষ্টা থাকে। তা এইটাকে যদি অনেক সময় পাহাড়ে যারা এমনি স্বাভাবিক মানুষ, পাহাড়ের মানুষ, তারা তো এইভাবে হ্যাবিচুয়েটেড, কিন্তু সমতলের মানুষ যদি পাহাড়ে বেড়াতে যায় বা অক্সিজেন সিলিন্ডার ছাড়া যদি কোনো একটু উঁচু পাহাড়ে ওঠে, তখন অনেক সময় তাদের মাথা ঝিমঝিম করে, দুর্বলতা প্রকাশ পায়, তার কারণ হচ্ছে অক্সিজেনের অভাব। এই ঘটনাটাকে বলা হয়, এই রোগটাকে বলা হয় অ্যানক্সিয়া বলে। অ্যানক্সিয়া, এটাকে 3 নম্বর পয়েন্ট বললাম, অ্যানক্সিয়া। এটা এইভাবে হেনরির সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই ব্যাপারগুলোকে অ্যানালিসিস করতে পারি, বা চাপের প্রভাবের পরিমাণগত দিকটাই হেনরি এইভাবে আলোচনা করেছেন। এবার তোমাদের দু একটা অঙ্ক করাবো। আমি এখানে একটা অঙ্ক লিখেছি বোর্ডে, যে 293 উষ্ণতায়, এটা কেলভিন উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা 0.05 গ্রাম পার লিটার হলে ওই উষ্ণতায় O2 এর আংশিক চাপ নির্ণয় করো। ওই উষ্ণতায় O2 এর KH এর মান এত কিলো বার দেওয়া আছে। তাহলে এখানে আমি ভাববো বিষয়টা এরকম, কি সলিউশন, যে দ্রাব্যতাটা দেওয়া আছে, কিসে O2 এর দ্রাব্যতা দেওয়া আছে, এটা দেওয়া আছে 0.05 গ্রাম পার লিটার, কিন্তু এটাকে আমাকে কনভার্ট করতে হবে, আংশিক চাপ নির্ণয় করতে বলেছে। যে এখান থেকে আমার বের করতে হবে x অফ O2, এটা সমান O2। কী কী দেওয়া আছে না, দেওয়া আছে KH এর মান দেওয়া আছে 34.86 কিলোবার, মানে 1000 কিলোর যে ব্যাপারটা সেটাই, হাজার বারেতে 1 কিলোবার। আচ্ছা, এটাও একটা চাপের একক। আর আচ্ছা, কী নির্ণয় করতে বলেছি না, ওই উষ্ণতায় O2 এর
আচ্ছা, আংশিক চাপটা নির্ণয় করতে বলছি। আমরা এখানে মূল ভগ্নাংশটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাব। তাহলে আংশিক চাপটা নির্ণয় করবো, আমাদের নির্ণয় করতে হবে পি অফ এক্স টু, পি অফ এক্স টু বলবো না, পি অফ ও টু, এইটা কত। তো আমরা যেটা জানি যে হেনরির সূত্র থেকে পি অফ ও টু ইকাল টু কে এইচ ইন্টু এক্স অফ ও টু, কিন্তু এক্স অফ ও টুটা পাবো কী করে? এখন এক্স মানে কি, অর্থাৎ মূল ভগ্নাংশ ইকাল টু আমরা জানি, মানে আমরা যেহেতু ও টুর বের করছি, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা বাই এটা জলে দ্রবীভূত হয়েছে, জলের মোল সংখ্যা প্লাস অক্সিজেনের মোল সংখ্যা। এখন জল মানে এটা গ্রাম পার লিটার, 1 লিটারে 0.5 গ্রাম দ্রবীভূত আছে অক্সিজেন। তাহলে আমরা 1 লিটার দ্রবণটা নিচ্ছি, তার মধ্যে তার মানে আমরা ধরে নিলাম প্রায় 1 লিটারের মধ্যে 0.05 গ্রাম অক্সিজেন আছে, মানে আমরা তার মানে ওটাকে ধরে নিতে পারি যে ওর মধ্যে 1 লিটারই জল আছে, যেহেতু ওটা কম পরিমাণে দ্রবীভূত আছে। তাই এখানে N অফ H2O এটা হবে কত, 1 লিটার মানে 1000 গ্রাম ডিভাইডেড বাই 18 গ্রাম। জলের 1 মোলের ভর হচ্ছে 18 গ্রাম, সেটা যেটা আসবে এটা দেখে নিচ্ছি। আচ্ছা, N অফ O2, N অফ O2টা কত, 0.05 গ্রাম, 0.05 গ্রাম ছিল ডিভাইডেড বাই 32, এটা পাবো। এবার এইটা উপরে থাকবে, আর এইটার মানটা বোঝাই যাচ্ছে যে অনেক কম হবে, তাই এইটার সঙ্গে যোগ করলে খুব বেশি তারতম্য হবে না। তাই আমরা এইটাকে করে নেবো কি, এটা অলমোস্ট ইকুয়াল টু N অফ O2 ডিভাইডেড বাই N অফ H2, এটা সিম্পলিফাই করলাম। তো সেখান থেকে আমরা যদি এখানে ক্যালকুলেটর ইউজ করি, তা ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখতে পারি, ক্যালকুলেটরটা 1000 ডিভাইডেড বাই 18 ইকুয়ালস টু 55, এটা 55.56 লিখে দিই, যেহেতু 55 করে আছে। আর এখানের মানটা হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 32 ইকুয়ালস টু 1.56 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটা। তাহলে এখানে যদি আমরা বসাই ইকুয়াল টু 1.56 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 55.56 ইকুয়ালস টু যেটা আসে এটা তো কিসে আছে না, কে এইচের মানটা দিতে হবে না, এটা তো আমি কী বের করলাম, XO2, এটা পেয়েছি 2.81 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এইটা পেলাম। এবার আমি এখানে হেনরির সূত্র অ্যাপ্লাই করবো, এটাকে মুছে দিচ্ছি, হেনরির সূত্র এটা এখানে অ্যাপ্লাই করবো, ইকুয়ালস টু 34.86 ইন্টু 2.81 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত কিলোবার। তাহলে এইটা ইকুয়ালস ইন্টু 34.86, তাহলে এটা পেয়েছি 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কিলোবার। তাহলে এটাকে যদি বার করি 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1000 দিয়ে ওর মানে হচ্ছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -1 এত বার। তাহলে এইটাকে যদি 10 দিয়ে ভাগ করি 0.98 বার। তাহলে ওইখানে তরলের উপরে থাকা অক্সিজেনের আংশিক চাপ পেলাম 0.98 বার। আমি আর একটা অঙ্ক লিখেছি, দেখো 2.5 অ্যাটমসফিয়ার CO2 এর চাপে 298 K অর্থাৎ তোমার 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি সোডা ওয়াটারের 500 ml আয়তনে দ্রবীভূত CO2 এর পরিমাণ নির্ণয় করো। তোমরা একটা সোডা ওয়াটারের 500 ml আয়তন এই সোডা ওয়াটার, তাতে দ্রবীভূত CO2 এর পরিমাণ নির্ণয় করতে হবে গ্রাম আকারে।
তো সেখানে কত আছে না, ওখানে চাপ দিয়ে অতিরিক্ত চাপ করা যায় 2.5 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো সেটা নির্ভর করতে হবে। আর এখানে KH CO2 এর KH-এর ভ্যালুটা দেওয়া আছে। তো সলিউশন দেখো এখানে কী করতে হচ্ছে আমাদের, জিনিসটা সোজা, দু একটা চেঞ্জ করতে হবে। জানো এখানে চাপটা এটা পুরোটাই কার্বন ডাইঅক্সাইড বলে, ওইটি তার পার্সিয়াল প্রেশার, অর্থাৎ P অফ CO2 এখানে 2.5 অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা দেওয়া আছে, কিন্তু KH-এর ভ্যালুটা দেওয়া আছে পাস্কালে। তো এটাকে আমি পাস্কালে কনভার্ট করবো, 2.5 × 10⁵ পাস্কাল। আচ্ছা, KH-এর ভ্যালু দিয়ে দিয়েছে ইকুয়াল টু 1.67 × 10⁸ পাস্কাল। তাহলে নির্ণয় করতে হবে আমাদের প্রথমে এক্স, সূত্র থেকে আমাদের এক্সকে প্রথমে নির্ণয় করব, এক্স ইকুয়াল টু কত, এক্স অফ CO2 ইকুয়াল টু কত। তো সেখানে আমরা দেখলাম কি P ইকুয়াল টু KH ইন্টু এক্স, অতএব এক্স ইকুয়াল টু P বাই KH ইকুয়াল টু 2.5 × 10⁵ ডিভাইডেড বাই 1.67 × 10⁸। এইটা দুটোই কেটে যাবে, পাস্কাল পাস্কাল। তো এখানে আমি ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 2.5 এক্সপোনেনশিয়াল 5 ডিভাইডেড বাই 1.67 এক্সপোনেনশিয়াল 8 ইকুয়ালস টু 1.497 10⁻, এটাকে আমি করে দিচ্ছি, এটা 1.497 × 10⁻³ এটাকে আমি মোটামুটি ধরে নিলাম 1.5 × 10⁻³ এটা হচ্ছে তার মোল ভগ্নাংশ। এখন এই 500 ml মানে এর ভর হচ্ছে 500 গ্রাম। তো এখন তরল পদার্থটা 500 গ্রাম আছে, তাতে কার্বন ডাইঅক্সাইড সামান্য দ্রবীভূত আছে, সেইটাকে আমি যদি উপেক্ষা করি এটা বের করবো ওটা, কিন্তু আমি যখন মোল ভগ্নাংশ বের করছি তাকে সেটা উপেক্ষা করতে পারি। তাহলে 500 গ্রাম এই যে জল আছে, 500 গ্রাম H2 এর মোল সংখ্যা, চলুন 500/18। আর অক্সিজেনের মোল সংখ্যাটা আমি ধরে নিলাম, অক্সিজেনের মোল সংখ্যা N of O2। এবার সিম্পলিফাই করে আমরা এক্স অফ, এটাকে এদিকটা লিখছি আসলে N of O2 ডিভাইডেড বাই, এটা আসল কথা হচ্ছে N of O2 প্লাস N of H2O ইকুয়াল টু এক্স অফ O2। আমি এটাকে একটুখানি সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে তাহলে N of O2 ডিভাইডেড বাই N of H2O, তো উপরে লিখবো এবার, ইকুয়ালস টু এক্স অফ O2। তো এখন আমি এটা কি করবো, দেয়ারফর N of O2 ডিভাইডেড বাই N of H2O, এটার মানটা আমরা পেয়েছি N of H2O 500/18 ইকুয়ালস টু এক্স অফ O2। এটার মানটা পেয়ে গেছে, এটার মানটা বসিয়ে দিই, 1.5 × 10⁻³ তাহলে N of O2 ইকুয়াল টু 1.5 × 10⁻³ ইন্টু 500/18। এইটাকে আমি এবার যদি গ্রাম পরিমাণটা যদি বের করতে চাই, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাই আমি 44 দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে CO2 এর পরিমাণ 1.5 × 10⁻³ ইন্টু 500 ইন্টু 44 ডিভাইডেড বাই 10। এটা ক্যালকুলেশন করি তাহলে 1.5 এক্সপোনেনশিয়াল -3 ইন্টু 500 ইন্টু 44 ডিভাইডেড বাই 18 ইকুয়ালস টু 1.83 এরকম আসছে গ্রাম। তাহলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 1.83 গ্রাম। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের রইল।